বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে যারা ফিজিক্স 2 সাবজেক্টটি পড়ছো, তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আলোর প্রতিফলন অধ্যায়টি, রিফ্লেকশন অফ লাইট। রিফ্লেকশন অফ লাইট, এখানে আমরা দুটো কথা আমরা এখানে দেখতে পাই। একটি হচ্ছে রিফ্লেকশন, আরেকটি হচ্ছে লাইট। অর্থাৎ একটি আলোর প্রতিফলন। আমরা পূর্বেই জেনেছি যে হোয়াট ইজ লাইট, আলো কি। আলো হচ্ছে এক প্রকার শক্তি যা চোখে দর্শনের অনুভূতি জন্মায়। আলো শক্তি যার কাজ দর্শনের অনুভূতি দর্শনের অনুভূতি জন্মানো, এটা হচ্ছে আলোর কাজ। আজকে আমরা এই অধ্যায়ে বিশেষত আলোচনা করব প্রতিফলন নিয়ে। প্রতিফলন বিষয়টা কি? প্রতিফলন বিষয়টা এমন একটি বিষয় যেটি আমি একটি উদাহরণের সাহায্যে তোমাদেরকে বলতে পারি। সেটি হচ্ছে, মনে করো তোমাদের কোনো এক বন্ধু তোমার সাথে রাগ করলো, তুমি পরবর্তীতে তার রাগ ভাঙালে। সে যখন রাগ করলো সে তোমার থেকে দূরে সরে গেল, আর যখন তুমি তার অভিমান ভাঙালে সে তোমার কাছে ফিরে আসলো। এই যে ফিরে আসা, এটা হচ্ছে প্রতিফলন। কিভাবে আমি বলছি দেখো। এই প্রতিফলন তোমার জানার আগে তোমাকে জানতে হবে হোয়াট ইজ মিরর। দর্পণ কি তোমায় জানতে হবে। দর্পণ কি? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বই খুললে জানতে পারবে যে মসৃণ তল হতে আলোক রশ্মির নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। যে মসৃণ তলে আলোক রশ্মির নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে? দর্পণ বলে। এই দর্পণ সাধারণত দু প্রকার হয়। একটি হচ্ছে সমতলীয় দর্পণ, একটি হচ্ছে কোণীয় দর্পণ। এই যে দর্পণ, যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। মনে করো এটি একটি তল, আলো আসলো এদিক থেকে এবং আবার একই দিকে চলে গেল, আবার প্রথম মাধ্যমে চলে গেল। প্রথম মাধ্যম থেকে এসে এই যে দর্পণে বাধাপ্রাপ্ত হয়ে সেটি আবার প্রথম মাধ্যমে ফিরে গেল, সেটি হচ্ছে প্রতিফলন। দর্পণ কত প্রকার? দর্পণ দু প্রকার। একটা হচ্ছে সমতলীয় দর্পণ। দেখো এই যে সমতলীয় দর্পণ, এদিক থেকে আলোর প্রতিফলন ঘটছে, এটা হচ্ছে আলোর প্রতিফলন ঘটছে। আরেকটা দর্পণ হচ্ছে গোলীয় দর্পণ। আবার এই গোলীয় দর্পণ দু প্রকারের হয়ে থাকে। দেখো গোলীয় দর্পণ কি? কোনো গোলকের অংশবিশেষকে গোলীয় দর্পণ বলে। মনে করো এটা একটি গোলক, আমি এর যদি একটি অংশ নিলাম, দেখো প্রিয় শিক্ষার্থীরা, তখন তার একটি পাশ কিন্তু এইরকম হয়, তাই না? একটি পাশে এরকম হয়, এই জায়গাটাতে তখন তার নিয়মিত প্রতিফলনগুলো ঘটতে থাকে। অর্থাৎ এই পাশে আসলো, এই পাশে আসলো, এই পাশে আসলো, এদিক দিয়ে বের হলো, এদিক দিয়ে বের হলো এবং এদিক দিয়ে বের হলো। কেমন? এরপর হচ্ছে কি, যদি আমি এদিক থেকে এটা কেটে নিলাম, এদিক থেকে বা এটা কেটে নিলাম, তাহলে অবতল দর্পণ। কি দর্পণ হলো? অবতল দর্পণ। তাহলে দর্পণ দু প্রকার, একটা গোলীয় দর্পণ, একটা সমতল দর্পণ। এবং তার মধ্যে গোলীয় দর্পণ আবার দু প্রকার, একটা হচ্ছে উত্তল দর্পণ, একটা হচ্ছে সমতলীয় দর্পণ। এবার আমরা একটা মজার বিষয় নিয়ে তোমাদের সাথে আমি আলাপ করব, সেটি হচ্ছে প্রতিবিম্ব। প্রতিবিম্ব, আমরা কি প্রতিবিম্ব বুঝি? প্রতিবিম্ব, এই প্রতিবিম্ব হচ্ছে প্রতিবিম্ব। হোয়াট ইজ ইমেজ? প্রতিবিম্ব কি? এই যে আমরা আয়নার সামনে যখন আমরা দাঁড়াই, নিজের চেহারাটা নিজে দেখি, সেটি তো প্রতিবিম্ব। আয়নার সামনে দাঁড়ালে, দর্পণের সামনে দাঁড়ালে যদি আমরা নিজের চেহারা নিজে দেখি, এই যে আমরা আয়নার মধ্যে নিজের চেহারাটা দেখছি, সেটা কিন্তু প্রতিবিম্ব আমার।
এই প্রতিবিম্ব দু প্রকার। প্রতিবিম্ব কত প্রকার? দু প্রকার। একটি হচ্ছে বাস্তব প্রতিবিম্ব, একটি হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানতে পারলাম দর্পণ কি, দর্পণ কত প্রকার ও কী কী, গোলীয় দর্পণ কত প্রকার, সমতলীয় দর্পণ কি, এবং প্রতিবিম্ব কি। প্রতিবিম্ব হচ্ছে কোনো দলীয় দর্পণের সামনে কোনো বিন্দু উৎস থাকলে তা থেকে নির্গত আলোকগুচ্ছ দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু হতে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয়। বিষয়টা অনেকটাই কঠিন মনে হলো, তাই না? আচ্ছা স্যার, যদি এটাকে একটু সহজভাবে বলার চেষ্টা করি। ধরো এটা একটি দর্পণ, এটা একটি দর্পণ। একজন লোক এই দর্পণের সামনে দাঁড়ালো, একজন লোক দর্পণের সামনে দাঁড়ালো। তখন সে যখন দর্পণের দিকে তাকাবে, দেখো তার এই যে আলোক রশ্মি মনে হবে ওপাশ থেকে একটা বিন্দু হতে আবার তার দিকে ফিরে আসছে। যে বিন্দু হতে তার দিকে ফিরে আসছে বা যে বিন্দুতে গিয়ে আলোক রশ্মিগুলো মিলিত হয়েছে, ঠিক সেই মিলিত আলোক বিন্দুকে বা অপসৃত আলোক রশ্মিকে এখানে বলা হচ্ছে প্রতিবিম্ব। প্রতিবিম্ব বলা হচ্ছে এটাকে, যেটাকে ইমেজ বলা হচ্ছে। আমি দেখছি সেটা হচ্ছে ইমেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমাদের যেটা বিষয় আজকে আলোর প্রতিফলন। আমি এতক্ষণ আলোচনা করানোর চেষ্টা করেছি তোমাদের সাথে গোলীয় দর্পণ, সমতল দর্পণ, তোমরা একটু বুঝে নিবে। বাস্তব প্রতিবিম্ব এবং অবাস্তব প্রতিবিম্বের মধ্যে একটি পার্থক্য। আমি কিন্তু অবতল দর্পণ এবং গোলীয় দর্পণ সম্পর্কে আলোচনা করেছি, এটাও তোমরা একটু দেখে নিবে। বাস্তব প্রতিবিম্ব, অবাস্তব প্রতিবিম্ব নিয়ে আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। যে বিষয়টা আমার দেখে মনে হবে আমি বাস্তবে দেখছি, আমার সামনে দাঁড়িয়েছে, আমি বাস্তবে দেখছি, অর্থাৎ আলোক রশ্মি বা আলোকগুচ্ছ কোনো বিন্দু হতে নিঃসৃত কতগুলো আলোক রশ্মি প্রতিফলনের পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হলে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বাস্তব প্রতিবিম্ব বলে। অর্থাৎ মিলিত হলে আলোক রশ্মি, এই যে একটা দর্পণ, যদি এই বিন্দুটা থেকে নির্গত হয় এবং এই একটি জায়গায় যদি মিলিত হয়েছে বলে মনে হয়, তখন তাকে বলা হচ্ছে বাস্তব প্রতিবিম্ব। অবাস্তব প্রতিবিম্ব, আমি আরেকটু বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। মনে করো বাস্তব প্রতিবিম্বর ক্ষেত্রে এইভাবে আছে, গোলীয় দর্পণে আছে, এটা একটি মেরু, যে আমাদের অক্ষরেখা, আলো এখান থেকে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে, আবার একই পথে ফিরে আসছে, ফিরে আসছে, ফিরে আসছে। তখন এই মিলনস্থলটাকে বলা হচ্ছে বাস্তব প্রতিবিম্ব। অবাস্তব প্রতিবিম্ব কি? আমি দর্পণের সামনে দাঁড়ানোর পর, যেটা গোলীয় দর্পণে হয়, উত্তল দর্পণে হয়, অবতল দর্পণে বাস্তব প্রতিবিম্ব হয় এবং উত্তল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব হয়। কোনো একটি বিন্দু হতে কতগুলো আলোক রশ্মি গমন করে একটি তলের উপর পতিত হওয়ার পর প্রতিফলিত রশ্মি অপর কোনো একটি বিন্দু হতে অপসারিত হচ্ছে বলে প্রতীয়মান হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর
অবাস্তব বা অলৌকিক বা অলিক প্রতিবিম্ব বলে। অর্থাৎ এই জায়গা থেকে তার প্রতিবিম্ব হলো, এদিকে সে চলে আসলো, যেহেতু গলিয়ে দর্পণ, এটি আবার পেছন দিকে বর্ধিত করলে ও বিন্দুতে মিলিত হলো। তখন ওই ব্যক্তি এই জায়গায় দাঁড়িয়ে দেখলো ও বিন্দু থেকে আলোটা নিঃসৃত হচ্ছে, তার দর্পণের ভেতর থেকে আলোটা কি হচ্ছে, নিঃসৃত হচ্ছে। তবে এই যে দর্পণের ভেতর থেকে আলোটা নিঃসৃত হওয়াটাই আমার হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। বাস্তব প্রতিবিম্ব অভিসারী বিন্দুতে গঠিত হয়, অবাস্তব প্রতিবিম্ব অপসারী বিন্দুতে গঠিত হয়। লক্ষ্যবস্তু বাস্তব প্রতিবিম্ব অবতল দর্পণ ও উত্তল লেন্সে পাওয়া যায়। সকল দর্পণ ও লেন্সে অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যায়। বাস্তব প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায়, অবাস্তব প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় না। প্রতিবিম্ব উল্টো অবশিষ্য দেখায় হয়, প্রতিবিম্ব সিধা ও সমশীর্ষ হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা প্রতিবিম্ব, বাস্তব এবং অবাস্তব প্রতিবিম্বের মধ্যে পার্থক্য নিয়ে কী করলাম, আলোচনা করে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের আজকে যেটা দেখার বিষয় সেটি হচ্ছে অধ্যায় থেকে আমরা যা যা দেখব, আমরা কিছু প্রমাণ দেখব, কিছু প্রমাণের পরপর কিছু অঙ্ক আছে আর কি। হ্যাঁ, অঙ্কগুলো আমরা দেখার চেষ্টা করব। আমি তোমাদের সরাসরি একটি সমীকরণ, যেটা তোমাদের বারবার আসে, ফোকাসগুলো তোমরা একটু অভিসারী অপসারী ফোকাসগুলো তোমরা একটু ভালো করে জেনে নিবে। এবং আজকে আমি একটি প্রমাণ নিয়ে তোমাদের আলোচনা করিয়ে দিব, যেটি প্রায় সময় তোমাদের পরীক্ষায় আসে। এরপর আমি অঙ্কে চলে যাব। কেমন? একটি আমি প্রমাণ করার চেষ্টা করছি। দেখো স্যার, একটি প্রমাণ লেখার চেষ্টা করছি। কেমন? প্রমাণটি দেখো, প্রমাণটি এইরূপ। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি একটি প্রমাণ লেখার চেষ্টা করেছি। অবতল দর্পণের ক্ষেত্রে দেখাও যে F সমান R/2, অর্থাৎ হাফ আর। এখানে F এবং R প্রচলিত অর্থ বহন করে। এই প্রমাণটা খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা সবাই এই প্রমাণটা অনুসরণ করবে, বারে অনুসরণ করবে। এই প্রমাণটা খুবই ইম্পর্ট্যান্ট। এবার দেখো, এটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে। বলেছে কি দর্পণের ক্ষেত্রে? অবতল দর্পণের ক্ষেত্রে। কেমন? অবতল দর্পণ। তো অবতল দর্পণ কি, সেটা আমাকে তো কী করতে হবে, লিখতে হবে, তাই না? তাহলে আমি অবতল দর্পণটা একটু আঁকার চেষ্টা করছি। দেখো, একটা চিত্র দিয়ে আঁকার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের একটি অবতল দর্পণ অঙ্কন করা হয়ে গেল। এবার দেখো, মনে করি আমরা যা দেখছি তাই বলি। কেমন? মনে করি M ক্ষুদ্র উন্মেষ বিশিষ্ট একটি অবতল দর্পণের প্রধান ছেদ। ক্ষুদ্র উন্মেষ বিশিষ্ট একটি অবতল দর্পণের
প্রধান ছেদ, প্রধান ছেদ। দেখো এম এবং এ এম প্রাইম, এই যে একটা দর্পণ, এটি ক্ষুদ্র উন্মেষ বিশিষ্ট একটি প্রধান ছেদ, এ প্রধান ছেদ। এরপর দেখো এর এ হচ্ছে মেরুবিন্দু, এই যে এটা দেখতে পাচ্ছি আমরা, তাহলে এ হচ্ছে এ মেরুবিন্দু, সি বক্রতার কেন্দ্র, এই যে সি, এটা হচ্ছে যে বক্রটা, এই বক্রটার কেন্দ্র হচ্ছে সি, সি হচ্ছে বক্রতার কেন্দ্র, সি বক্রতার কেন্দ্র। এবং এসি বক্রতার ব্যাসার্ধ, এসি হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। কেমন? এসি বক্রতার ব্যাসার্ধ, এসি হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। এবং এএফসি, এএফসি এটা হচ্ছে প্রধান অক্ষ, প্রধান অক্ষ, প্রধান অক্ষ এটা। কেমন? এটা হচ্ছে কি? প্রধান অক্ষ। তাহলে আমরা দেখি আমাদের সাথে কি হচ্ছে। কেমন? আমরা দেখি আমাদের সাথে কি হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে। তাহলে মনে করি এই যে, তাহলে সুতরাং যদি আমি এই কোণটাকে আই কোণ দিই, এই কোণটাকে আর কোণ ধরি, এই কোণটাকে কি কোণ ধরি? আর কোণ ধরি। তাহলে মনে করি আই এবং এল রশ্মির প্রধান অক্ষের সমান্তরাল দর্পণে এল বিন্দুতে আপতিত হয়েছে। আই এবং এল বিন্দুতে কি হয়েছে? আপতিত হয়। এবং আপতনের পর আবার এল আর পথে সেটি কি হয়ে যায়? ফিরে যায়। এটি তোমরা লিখবে। কেমন? আই এবং এল আপতিত হয়েছে এবং আই কোণে আপতিত হওয়ার পর সেটি আবার এল এবং আর পথে ফিরে যায়। এফ বিন্দুর এর মধ্য দিয়ে এল আর শক্তিরূপে চলে যায়, এফ বিন্দুর মধ্যে এল আর শক্তিরূপে চলে যায়। সি এল যোগ করি, সি এবং এল আমরা কি করলাম? যোগ করলাম। সি এল দর্পণের বক্রতার কেন্দ্র বলে এটি এল বিন্দুতে লম্ব। এটি যেহেতু বক্রতার কেন্দ্র, যদি যোগ করি তাহলে এটা এম বিন্দুতে একটা কি হয়ে গেল? লম্ব উৎপন্ন হলো। এই যে লম্ব, একটা লম্ব উৎপন্ন হলো। কেমন? যেহেতু কেন্দ্রের সাথে আমি কি করেছি? লম্ব এঁকেছি। কেন্দ্রের সঙ্গে যখন যোগ করেছি এটি একটি লম্বে পরিণত হলো। তাহলে সুতরাং তোমরা কিন্তু কথাগুলো লিখবে। কেমন? সুতরাং কোণ আই এল সি সমান আপতন কোণ। আপতিত রশ্মি যে কোণে আসে সেটি হচ্ছে আপতন কোণ। কেমন? তাহলে আপতন কোণ সমান আই। আপতন কোণ সমান কি? আই। আচ্ছা, এরপর হচ্ছে কি? সি এল এফ সমান প্রতিফলন কোণ। সমান আর। এই দেখো, এটা দিয়ে আসলো এটা আপতন কোণ, এদিক দিয়ে চলে আসলো সেজন্য প্রতিফলন কোণ। তাহলে মাঝখানে, আচ্ছা আমি তোমাদের একটু চিত্র দেখে আঁকার চেষ্টা করি। মাঝখানে দেখো, এই যে এটা একটা যে দর্পণ হয়, এটি যে লম্ব হয়, এদিক দিয়ে আসলো, এদিক দিয়ে চলে গেল। কেমন? এটা হচ্ছে আপতন কোণ আই, ঠিক এটা হচ্ছে প্রতিফলন কোণ আর, এটা হচ্ছে প্রতিফলন কোণ আর। একই ঘটনা দেখো গোলীয় দর্পণের ক্ষেত্রে ঘটছে। এই যে লম্বটা হচ্ছে ডট ডট যেটা দেখছো, এটা হচ্ছে লম্ব। কেমন? এটা হচ্ছে লম্ব। তাহলে প্রতিফলন কোণ কত? আর হলো, তাই না? এরপর দেখো এখানে প্রতিফলনের সূত্র অনুসারে, কেমন? আমরা প্রতিফলনের সূত্র অনুসারে কি পাই? প্রতিফলনের সূত্র অনুসারে, প্রতিফলনের সূত্র অনুসারে আমরা কি পাচ্ছি? দেখো, কোণ আই এল সি অর্থাৎ আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ এল সি ই এফ, 1 নং সমীকরণ, তাই না? আবার সি এল আই এল ও এসি সমান্তরাল রেখা দ্বয়কে ছেদ করেছে।
এসি সমান্তরাল এই এসি সমান্তরাল রেখাদ্বয়কে এটি কি করেছে, সমান্তরাল রেখাদ্বয়কে ছেদ করেছে, রেখাদ্বয়কে কি করেছে, ছেদ করেছে। তাহলে যেহেতু ছেদ করেছে আমরা কি দেখতে পাই, দেখো এতটুকু পর্যন্ত ছেদ করেছে, তাহলে আমরা দেখতে পাই যেহেতু ছেদ করেছে তাহলে আমরা দেখতে পাই, তাহলে সুতরাং কোণ আইএলসি সমান সমান কোণ এলসিএফ, এলসিএফ সমান 2 নং সমীকরণ, সমান কয় নং সমীকরণ, 2 নং সমীকরণ। 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণ হতে পাই। এখন লিখব কি, 1 ও 2 নং সমীকরণ হতে পাই। 1 ও 2 নং সমীকরণ হতে পাই আমরা, যেটা 1 ও 2 নং সমীকরণ হতে পাচ্ছি। দেখো এই দেখো এখানে সিএলএফ 2 নং সমীকরণে সিএলএফ, অর্থাৎ আইএলসি সমান সমান সিএলএফ, আইএলসি সমান সমান কি সিএলএফ, দুটো কোণই সমান, কেমন, অর্থাৎ আইএলসি সমান সমান সিএলএফ সমান, এটিকে আমরা 3 নং সমীকরণ হিসেবে অন্তর্ভুক্ত করলাম, তাই না। আবার ত্রিভুজ, দেখো আবার ত্রিভুজ এলসিএফ, এলসিএফ সমবাহুদ্বয়, সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজের, সমদ্বিবাহু ত্রিভুজের, দেখো তো এই যেখানে দেখো এল এফ কি এল সি, এলসিএফ, এলসিএফ সমদ্বিবাহু, এই বাহুটার বাহুটা সমান, এই বাহুটার এই বাহুটা কি সমান। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, তোমরা চিত্রটা যদি ভালো করে লক্ষ্য করো, বইতে সবার বইতেই আছে, চিত্রটা ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে, কেমন। এটা একটু জটিল মনে হতে পারে, 2-3 বার যখন তোমরা প্র্যাকটিস করবে এটা খুব ইজি মনে হয়ে যাবে, কেমন। তাহলে এল এফ সমান সমান এফসি, এইটি হচ্ছে 4 নং সমীকরণ। এল এফ সমান সমান এফসি, অর্থাৎ এটা এটা সমান, এটা এটা সমান, কেমন, এই দুটো সমান। আচ্ছা আমরা সেটাই লিখেছি। কয় নং সমীকরণ এটা, 4 নং সমীকরণ। যেহেতু দর্পণটি ক্ষুদ্র উন্মেষ বিশিষ্ট, এল বিন্দু এ বিন্দুর খুবই কাছাকাছি অবস্থিত হবে। দর্পণটি ক্ষুদ্র উন্মেষ বিশিষ্ট বলে, যেহেতু দর্পণটি ক্ষুদ্র উন্মেষ বিশিষ্ট, এল বিন্দু এ বিন্দুর খুবই কাছাকাছি অবস্থিত হবে। তাহলে সুতরাং এল এফ সমান সমান এফসি, 5 নং সমীকরণ, কেমন। এগুলা যখন আমরা চিত্রটা দেখব, ওই যে উপপাদ্যের মতো স্টেপ বাই স্টেপ প্রমাণ, খুব সহজ বিষয়টা, উপপাদ্য মনে করে স্টেপ বাই স্টেপ তোমাদের করতে হবে। তখন 1 আর 2 করেছি, এখন আমরা 4 আর 5 করব। তাহলে এখন সমীকরণ 4 ও 5 হতে, 4 ও 5 হতে, 4 ও 5 হতে আমরা কি পাচ্ছি, এফ সমান সমান এফসি। দেখো এফ সমান সমান এফসি, এফ সমান সমান এফসি, অর্থাৎ এফ হচ্ছে এসি এর মধ্যবিন্দু, এফ হচ্ছে কার মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু হচ্ছে কি এফ হচ্ছে এসি এর মধ্যবিন্দু, কেমন। এভাবে আমরা বিষয়টা পাচ্ছি, ওকে।
এভাবে আমরা বিষয়টা পাবো। আচ্ছা, এফ সমান সমান এফ সি। আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম। সুতরাং এফ এস সি এর মধ্যবিন্দু কি বললাম? সুতরাং এফ এস সি এর মধ্যবিন্দু, এফ এস সি এর কি মধ্যবিন্দু। তাহলে এফ সমান সমান হাফ এস সি। এফ সমান সমান কি? হাফ এস সি সমান কয় নং সমীকরণ? 6 নং সমীকরণ। কেমন? তাহলে চিহ্নের বাস্তব ধনাত্মক প্রথা অনুসারে, ঠিক আছে? তাহলে সুতরাং চিহ্নের বাস্তব ধনাত্মক প্রথা অনুসারে এফ সমান সমান প্লাস এফ ছোট হাতের এফ এবং এস সি সমান সমান প্লাস আর, প্লাস কি আর। তাহলে সমীকরণ 6 নং হতে লেখা যায়। তাহলে সুতরাং 6 নং হতে লেখা যায়, 6 নং হতে লেখা যায় কি লেখা যায়? এফ সমান, এফ হচ্ছে হাফ আর, এফ হচ্ছে কি হাফ আর, ঠিক আছে? এটাই হচ্ছে, সুতরাং এটি হচ্ছে ক্ষুদ্র উন্মেষ বিশিষ্ট কোনো গোলকীয় দর্পণের ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি দর্পণের প্রকারভেদ এবং আমাদের বাকি যা আছে প্রতিবিম্ব, প্রতিবিম্ব, আলো, এগুলো বুঝালাম এবং অবতল দর্পণের একটি প্রমাণ তোমাদের জন্য রেখে দিলাম। তোমরা অবশ্যই এই প্রমাণটা বই থেকে নিয়ে ভালো করে প্র্যাকটিস করবে। এটি খুবই ইম্পর্ট্যান্ট, এটি পরীক্ষা আসার সম্ভাবনা অত্যন্ত বেশি, খুবই ইম্পর্ট্যান্ট। এটি কমপ্লিট করবে। আগামী ক্লাসে এই প্রতিফলনের উপর আমি গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব এবং গাণিতিক সমস্যাগুলোর সমাধান তোমাদের সাথে নিয়ে করব। আগামী আমাদের যে বৃহস্পতিবারের ক্লাসটি আছে সেখানে সবার উপস্থিতি কামনা করছি। ধন্যবাদ সবাইকে, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।